নিয়ে তৃণমূল কংগ্রেসকে বারবার খোঁচা দিয়ে গেলেন এবং বলছেন যে আপনাদের বাড়িতে 15 কোটি লাখ টাকা আছে তো চাকরি পাওয়ার জন্য, চাকরির জন্য চুরি হচ্ছে, টাকা না দিলে চাকরি পাবেন। যে দলটা আগাগোড়া দুর্নীতিতে ডুবে আছে, যে দলটা যাদের দুর্নীতিগ্রস্ত বলে পরবর্তীকালে তাদেরকেই দলে বা জোটে নিয়ে নেতা করে, সেই দলের একজন নেতা অমিত শাহ, তার মুখে অন্য দলের দিকে দুর্নীতির অভিযোগ তোলা, এটা সম্পূর্ণভাবে কাঁচের ঘরে বসে ঢিল ছোঁড়া। আমরা খুব স্পষ্টভাবে বলছি, এই নিয়োগ মামলার বিষয়ে যে বা যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, যাদের যাদের চাকরি নিয়ে প্রশ্ন আছে সেটা তদন্ত হোক, কিন্তু যারা যোগ্য, যারা উপযুক্ত এবং যাদের নাম নিয়ে কোনো ডিসপিউট নেই, তাদের কেন অকারণে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে, তাদের কেন শাস্তির মুখে ফেলা হচ্ছে, এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের স্পষ্ট বক্তব্য আছে। আমরা মনে করি আদালতের প্রতি পূর্ণ আস্থা সম্মান জানিয়েও আমরা মনে করি ভোট চলাকালীন এই স্পর্শকাতর সময়ে ইচ্ছাকৃতভাবে জট পাকিয়ে একটি ইস্যু তৈরি করার জন্য পরিস্থিতিটা এই দিকে ঠেলে দেওয়া হলো। যেখানে বিজেপির কোনো নেতা বলেন যে আগামী সপ্তাহের শুরুতে ধামাকা হবে আর তারপর কোর্টের রায় হয়, তাহলে হয় বিজেপি অফিস থেকে কোর্টের রায়টা হয়ে এসছে, অথবা কোর্টের রায়টা টাইপ করার সময় বিজেপির সঙ্গে কথা বলা হয়েছে। আমরা কোর্টকে সম্মান দিই, কিন্তু আমাদের এটা বুঝিয়ে দিন তদন্তের দায়িত্বে তো সিবিআই ছিলেন, যোগ্য অযোগ্য সিবিআই আলাদা করে দিল না কেন? যোগ্য প্রার্থী যদি এই সংখ্যাটা ধরা যায় 24,000 সামথিং যদি ধরা যায়, সেখানে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই প্রায় 20,000, তাহলে 20,000কে কেন অনিশ্চয়তার মধ্যে ফেলা হবে? আমরা তো সেই প্রশ্নটা করছি। যারা অন্যায় করেছেন, এই চাকরির অনিয়মের সঙ্গে যুক্ত, প্রাক্তন মন্ত্রী হতে পারেন, যারাই হতে পারেন, তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা হোক। যাদের চাকরিটা ডিসপিউটেড তাদের বিরুদ্ধে তদন্ত হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। কিন্তু যে প্রায় 20,000 যারা কোনো ডিসপিউটে যুক্ত নন, যাদের প্যানেলে নাম থাকা নিয়ে কোনো ডিসপিউট নেই, যাদের চাকরি নিয়ে কোনো ডিসপিউট নেই, তাদেরকে কি করে আদালত শাস্তি দিতে পারেন? তাদেরকে কি করে আদালতের একটা রায় তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারেন? অমিত শাহরা এই ঘোলা জলটা কারা ঘোলা করলো? সেই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। ছাত্রছাত্রী কর্মপ্রার্থীদের আবেগ নিয়ে খেলছেন। যাদের মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির মতো ম্যাসিভ দুর্নীতি হয়, যাদের রাজ্যে রাজ্যে নানা কেলেঙ্কারির অভিযোগ, তারা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। আমরা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, ব্রাত্য বসুর হস্তক্ষেপে একটা ফর্মুলা তৈরি হচ্ছিল, যেখানে তদন্তর মতো চলবে এবং যোগ্যরা যাতে চাকরি পান। তো আদালতের এই রায়তে যোগ্যদের চাকরিটাও যদি অনিশ্চয়তায় ফেলে দেওয়া হয়, আর তাই নিয়ে বিজেপি রাজনীতি করছে, এতজন লোকের চাকরি চলে যাওয়ায় উল্লাস দেখায় যে বিজেপি, এতগুলো যোগ্য প্রার্থীকে অনিশ্চয়তার মধ্যে ফেলার রাজনীতির ফায়দা তুলছেন যে অমিত শাহ, তারা আর যাই হোক এই কর্মপ্রার্থী, চাকরি প্রার্থী, শিক্ষক শিক্ষিকাদের শুভানুধ্যায়ী তারা হতে পারেন না। তারা এটাকে শুধু রাজনীতির ইস্যু হিসেবে ব্যবহার করছেন। আজকে প্রধানমন্ত্রী বলেছেন মুর্শিদাবাদের ভোট পিছিয়ে দেওয়ার জন্য কমিশন, প্রধান বিচারপতি অমিত শাহ আরো আছে ইস্যু। সেকেন্ড হচ্ছে আজকে আসনের সংখ্যায় অমিত শাহর বক্তব্যের মধ্যে একটা হেরফের, একবার 35 টার্গেট, একবার 30 টার্গেট, এবং আজকে বলছেন যে একবারে 30টা আসন দিয়ে দিন, তাহলে এখানে উন্নয়নের কাজ কোনোভাবে কেউ ব্যাহত করতে পারবে না। তো যে আসনটা ওনারা পাবেন না, প্রথমে বলছিলেন 35, সেখান থেকে নেমেছেন 30-এ।
মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আগে 10 পার হয়ে দেখাক। বিজেপি ডাবল ডিজিটে যাওয়ার জায়গায় নেই। সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহজি যে সমস্ত সংখ্যাগুলো বলছেন, এগুলো দিবা স্বপ্ন, এগুলো কল্পনা, সেগুলো হবে না। দিল্লিতেও 200 ক্রস করার জায়গায় তারা নেই, আর বাংলায় 9 থেকে 10 হতে পারবেন না, ডাবল ডিজিটে যেতে পারবেন না, সিঙ্গেল ডিজিটে থাকতে হবে। ফলে বাংলার উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যথেষ্ট। আর বাংলার হকের টাকাটা আটকে রেখে, বাংলার আবাসের টাকা আটকে রেখে, বাংলার 100 দিনের কাজের টাকা আটকে রেখে, বাংলার 1,64,000 কোটি টাকা বকেয়া রেখে বাংলার মানুষকে উন্নয়নের কথা বলবেন, বাংলার মানুষ গ্রহণ করবেন না। না, অমিত শাহ জিজ্ঞেস করুন। কি আছে অমিত শাহ? অমিত শাহ নেই, আছে তুমি করো। আচ্ছা, অমিত শাহ এটা আচ্ছা, এবারে হচ্ছে আজকে প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন যে মুর্শিদাবাদে ভোট পিছিয়ে দেওয়ার জন্য আর্জি জানাবেন কমিশনের কাছে। বহরমপুর আসন পিছিয়ে ভোট পিছানোর কথা তিনি বলবেন বলেছেন, তার কারণ রামনবমীর দিন যে অশান্তি ঘটেছিল তার প্রেক্ষিতে, এবং সেখানে তার বক্তব্য কোনো একটি উৎসব পালন করার ক্ষেত্রে এত বাধা কেন? দেখুন, মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি যে কথা বলেছেন তার উপর কোনো রাজনৈতিক মন্তব্য করার কোনো অবকাশ নেই। অবাঞ্ছিত ঘটনা ঘটেছিল। তৃণমূলকে মেলাইন করার জন্য, ধর্মকে রাজনীতিতে ব্যবহার করার জন্য, ভোটের সময় ধর্মীয় ইস্যু তৈরির জন্য আমাদের প্রতিপক্ষ শক্তি চক্রান্ত করে এই গন্ডগোলটা করেছিল। তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, প্রশাসন শান্তি রাখার সমস্ত রকম চেষ্টা করেছে, কিন্তু পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে একটি অংশ এই গন্ডগোলটা করেছিল যারা আমাদের রাজনৈতিকভাবে প্রতিপক্ষ। তার পরিপ্রেক্ষিতে কিছু ঘটনা ঘটেছে, অবাঞ্ছিত ঘটনা। সরকার প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছেন। আমার মনে হয় ভোট নির্ধারিত সময়ে হলেও শান্তিতে ভোট হবে, অবাধে ভোট হবে। মাননীয় প্রধান বিচারপতি আস্থা রাখতে পারেন। শিক্ষা সংক্রান্ত দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিচার প্রক্রিয়া শুরু করার প্রয়োজনীয় অনুমতি দেওয়ার বিষয়ে মুখ্য সচিবের হলফনামায় খুশি নয় আদালত। এটা সম্পূর্ণ একটা আইনি প্রক্রিয়া। মুখ্য সচিবের তরফে বক্তব্য আদালতকে জানানো হয়েছে। শুনেছি আদালতও কিছু বক্তব্য আজকে জানিয়েছেন। আমার মনে হয় এই বিষয়ে মুখ্য সচিব এবং তার আইনি জবাব যারা দিচ্ছেন সরকারের তরফে, তারাই এই বিষয়টা যথাযথভাবে বলতে পারবেন। ভোট চলছে, নির্দিষ্ট কিছু কারণ, ব্যস্ততা সব রকমই রয়েছে। নিশ্চিতভাবেই মাননীয় মুখ্য সচিব এবং তার আইনজীবীরা কোর্টকে তাদের যা বক্তব্য জানিয়ে দেবেন। বিরোধীরা বলছেন বিচার ব্যবস্থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রমণ করেছেন সেটা বেআইনি, একজন মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন না। পাশাপাশি আরো দাবি যে শাসক দল এতে চাপে পড়েছে। দেখুন, এটা কোনো চাপের বিষয় নয়। বিষয় হচ্ছে যে এই চাকরির যে বিষয়টা, তাতে কিছু খারাপ ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করার নয়। কিছু খারাপ ঘটনা ঘটেছে, কিছু লোক খারাপ কাজ করেছেন এবং তাতে কিছু কর্মপ্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়েছে। এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। কিন্তু এটা এমন একটা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে যে যারা অন্যায় করেছে, যেটা খারাপ হয়েছে, তাদের যা শাস্তি হওয়ার হোক, তদন্ত হোক, কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদের চাকরিটাও হোক। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ চান। ফলে এখন চাকরি প্রার্থীরা কি দেখলেন? চাকরি প্রার্থীরা দেখলেন যে এসএসসির তরফে, রাজ্য সরকারের তরফে মাননীয় কোর্টকে বারবার বলা হয়েছে যে যারা যোগ্য প্রার্থী, ধরুন এসএলএসটি 9 to 12, এসএলএসটি শারীর শিক্ষা, কর্মশিক্ষা, যে যাদের ডিসপিউট নেই তাদের চাকরিটাকে অ্যালাউ করে দেয়া হোক। কোর্টের সামনে তো অপশন ছিল, যারা অন্যায় করেছেন বা যাদের ক্ষেত্রে ডিসপিউট রয়েছে তাদেরটা পেন্ডিং রেখে যাদের ডিসপিউট নেই তাদের চাকরিটা তারা অ্যালাউ করে দিতে পারতেন। ফলে আমরা এই রায়কে দুর্ভাগ্যজনক বলছি। তার সঙ্গে যদি আরো মানুষের কিছু ক্ষতি হয় সেই জায়গাটায়
মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানিয়েছেন। আমরা তো আদালতের প্রতি আস্থা রাখছি, আমরা আদালতের প্রতি সম্মান দিচ্ছি, কিন্তু একটা রায় যেখানে মুড়ি মিছিরি একদর করে যোগ্যদেরও অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়া হলো, যাদের ডিসপিউট নেই তাদের চাকরিটাকেও প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেওয়া হলো, হয়রানির দিনক্ষণ বাড়িয়ে দেওয়া হলো। যদি কোনো অন্যায় হয়ে থাকে, যেটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তার শাস্তি হোক, তদন্ত হোক, কিন্তু সেইটাকে অগ্রাধিকার দিতে গিয়ে আরো ব্যাপক সংখ্যক যোগ্য প্রার্থীদের চাকরি যদি আটকে যায়, সেটা তো আদালতের কাছে যোগ্য প্রার্থীরা তো ন্যায় বিচার পেলেন না। যারা যোগ্য প্রার্থী তারা তো আদালতের কাছে ন্যায় বিচার পেলেন না। সেই জায়গাটাতেই আমরা বলেছি দুর্ভাগ্যজনক যে রাজ্য সরকার যখন চেষ্টা করছিল যোগ্যরাও এই চাকরিটা পাক, সেই সময় এমন একটা রায় এলো যেখানে যোগ্যদের সামনেও একটা অনিশ্চয়তা তৈরি করে দেয়া হলো। সেই জায়গায় আমরা বলেছি দুর্ভাগ্যজনক। বলছি যে আজকে অমিত শাহ যা কিছু বলেছেন তার মধ্যে হচ্ছে মমতা দিদি মোদিজির প্রকল্পকে নিচে অব্দি আসতে দেন না, আটকে রাখেন, উনি ভয় পান মোদিজির প্রকল্পের সুবিধা পেলে বাংলার জনতা মোদির সঙ্গে চলে যাবে। সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলছেন। কারণ মোদিজির প্রকল্প মানেটা কি? মোদিজির প্রকল্প ব্যাপারটা তো বিজেপির বা মোদিজির টাকায় হচ্ছে না, এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। আর কেন্দ্রীয় সরকারের টাকা মানে বাংলা থেকেও যেমন ট্যাক্স যাচ্ছে, পাশাপাশি বাংলার সরকারেরও সেখানে কন্ট্রিবিউশন থাকছে। ফলে বহু কাজ হয়। 100 দিনের কাজ দেশের মধ্যে 1 নম্বর কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলেছে তৃণমূল কংগ্রেস চালিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বাংলার সরকার। তারপর টাকাটা বন্ধ করলো কেন? যে সরকারকে ফার্স্ট প্রাইজ দিয়েছে, প্রথম হয়েছে, তার টাকাটা বন্ধ করেছে কেন? যাতে বাংলার মানুষকে উপকার না দেয়া হয়। যেহেতু বাংলায় ভোটে হেরেছে, প্রতিহিংসার কারণে বাংলার টাকা বন্ধ করে রেখে দিয়েছে। উন্নয়ন এখানে হচ্ছে। স্বাস্থ্য সাথী কার্ড মানে কি? সবাই সুযোগ পাবেন। আর ওনাদের যেটা আছে, কি নাম ওনাদের, আয়ুষ্মান ভারত। আপনি বাড়িতে 2 হুইলার থাকলে আপনি পাবেন না, আপনি বাড়িতে টিভি থাকলে পাবেন না, আপনার স্মার্টফোন মোবাইল থাকলে আপনি পাবেন না। তো পাবেটা কে? এই যে বলছে আটকে যাচ্ছে, পাবেটা কে? আর স্বাস্থ্যসাথী সবাই পাচ্ছেন। ফলে কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার, এই সবটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়ন করছে। আর কেন্দ্রীয় সরকার 4 বছরে বাংলা থেকে 4,64,000 কোটি টাকা ট্যাক্স তুলে নিয়ে গেছে, কিন্তু বাংলার 1,60,000 কোটি টাকা যে বাংলার বকেয়া, সেই টাকাটা দিচ্ছে না। আর মানুষকে মিথ্যা বলছেন, ভুল বোঝাচ্ছেন। যদি ওনাদের ক্ষমতা থাকে, অভিষেক যেটা চ্যালেঞ্জ করেছে, শ্বেতপত্র প্রকাশ করে দেখান বিধানসভা নির্বাচনে হারের পর থেকে আপনারা বাংলাকে এই 100 দিনের টাকা বা আবাসের টাকায় এই খাতগুলিতে একটা নয়া পয়সা দিয়েছেন, আপনারা শ্বেতপত্র প্রকাশ করে দেখান। ফলে অমিত শাহজি উন্নয়ন নিয়ে যা বলেছেন তারা মিথ্যাচার করছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন। কেন্দ্রীয় সরকার প্রতিহিংসার রাজনীতিতে বাংলার টাকা দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জনমুখী প্রকল্পগুলি কন্টিনিউ করছেন। এমনকি 100 দিনের টাকার মতো যেটা কেন্দ্র থেকে দেওয়ার কথা, সেটাও রাজ্য সরকারকে দিয়ে দিতে হচ্ছে। ব্যাপারটা হলো যে আসন নিয়ে আপনি আগে বলেছেন, তবু এইখানে যিনি বলছেন, অমিত শাহ বলছেন যে গতবার 18টা আসন দিয়েছিলেন, রাম মন্দির করে দিয়েছি, এবার 35টা আসন দিলে অনুপ্রবেশ মুক্ত বাংলা করবে। অমিত শাহ সেন্সাইড গোল করেছেন। অমিত শাহ অনুপ্রবেশের শব্দ তুলে আত্মঘাতী গোল করেছেন। সেন্সাইড বলছেন সিট পেলে অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ব। অনুপ্রবেশ মানে কি? অনুপ্রবেশ বাংলাদেশ থেকে আসা, অন্য দেশ থেকে আসা। সীমান্ত পাহারা কে দেয়? বিএসএফ, কেন্দ্রীয় এজেন্সিগুলো। কাদের দায়িত্বে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? অমিত শাহ। কাকে বলছেন অনুপ্রবেশ মুক্ত?
আপনারা দিল্লিতে ছিলেন, কেন্দ্রীয় সরকার আপনাদের, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার দায়িত্বে দেশের সুরক্ষা, আপনার দায়িত্বে দেশের সীমা। আমাদের সীমা নিশ্চয়ই কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের দায়িত্ব নয়। আপনি যদি জলপথে আসেন, আপনি যদি সড়ক পথে আসেন, আপনি যদি আকাশ পথে আসেন, তাহলে যে এজেন্সিগুলো বাইরে থেকে আসার, আটকাবার বা চেকিং এর দায়িত্বে, বিএসএফ এবং অন্যান্য সব সেন্ট্রাল এজেন্সি, তাহলে অমিত শাহ বলছেন অনুপ্রবেশ মুক্ত, তার মানে তিনি ব্যর্থ দেশের সীমান্ত পাহারা দিতে, ব্যর্থতার কথা স্বীকার করছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ রোখার দায়িত্ব আপনার, তাহলে আপনি এতদিন ধরে পদে বসে থেকে কি করেছেন? অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব আপনার, দেশের ক্ষমতায় আপনারা আছেন, তাহলে আপনার মুখে যদি এখনো এর সঙ্গে সিটের কি সম্পর্ক? আপনি তো গদিতে বসে আছেন, ক্ষমতায় বসে আছেন, দপ্তরে বসে আছেন, বাহিনীগুলোর নেতৃত্বে বসে আছেন, আপনি তো তাতে ফেল করেছেন, আবার কিসের চান্স চাইছেন? এই আসন অনেক কমবে, ডাবল ডিজিটে যাবে না, সেটা ওরা বুঝতে পারছে। মানসিক অবসাদ থেকে বিভ্রান্তি করে এই ধরনের প্রচার। বলছেন যে সিএএ তে হাত দেওয়ার ক্ষমতা নেই মমতা রয়েছে, হিন্দু শরণার্থীরা নাগরিকত্ব পাবে। মানুষকে ভুল বোঝাচ্ছেন। তাহলে অসম থেকে এত হিন্দুদেরও হ্যারাস্ট হওয়ার খবর আসছে কেন অমিত শাহজি? সিএ এর ফর্মে তো কই নিঃশর্ত নাগরিকত্বর কথা নেই। সিএ এর ফর্মে লেখা আছে আপনাকে প্রথম নিজেকে ঘোষণা করতে হবে যে আপনি ভারতবর্ষের নাগরিক নন, আপনি অন্য অমুক দেশের নাগরিক। এইটা ঘোষণা করে দেওয়ার পর কোন ব্যক্তি বা পরিবার যে হয়রানির মধ্যে পড়বেন, যে শূন্যে ভাসবেন, তার দায়িত্বটা কে নেবেন? তার দায়িত্ব কি নেবেন একজন প্রথম সারির বিজেপি নেতা বা নেত্রী? তারা সিএ এর ফর্মটা ফিল আপ করেছেন, তাহলে মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন? যারা বলছেন সিএ করব, সিএ করব, সিএ করব, তাদের প্রথম সারির কোন নেতা বা নেত্রী কেন এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি? আপনাদের যারা ভোটে দাঁড়াবেন, আপনি যখন লিখবেন যে আপনি ভারতবর্ষের নাগরিক নন, আপনার তো ভোটে দাঁড়ানোরও সুযোগ থাকবে না। আপনি তো ভারতের নাগরিক নন, সরকারি সুযোগ সুবিধা পাবেন না। মেরুকরণের ভোট ব্যাংক নিয়ে এতটাই মরিয়া বিজেপি, তারা মানুষকে ভুল বুঝিয়ে এই বিপদের দিকে ঠেলে দিতে চাইছে। এই বিপদ সম্পর্কেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার মানুষকে সচেতন করছেন, সতর্ক করছেন। এবার অভিযোগ খুবই স্পষ্ট, একদম সরাসরি আপনাদের থেকে বলছেন যে সন্দেশখালীতে মাকে অপমান করেছে, মাটিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দখল দিয়েছে, আর মানুষকে দুর্নীতি আর হিংসায় শেষ করেছে। অমিত শাহজি মনে রাখুন, সন্দেশখালী আপনার মুখে মানায় না। উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, গুজরাটের বিলকিস, মণিপুর, মধ্যপ্রদেশ, আর আমাদের সোনার মেয়ে কুস্তিগির সাক্ষী মালিকরা বিজেপির এমপি ব্রিজভূষণের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছে। আপনি অমিত শাহ ব্রিজভূষণকে নিয়ে সংসদে বসে থাকেন, আপনার মুখে সন্দেশখালী মানায় না। সন্দেশখালী জমিতে যা সমস্যা ছিল সরকার দেখছে, বাকিটা বহু সাজানো, অতিরঞ্জিত নাটক করার জন্য সেগুলো ক্রমশ সামনে চলে আসবে। ফলে মায়েদের সম্মান, কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার, মায়েদের সম্মান পশ্চিমবঙ্গে সুরক্ষিত। আপনার হোম মিনিস্ট্রি রিপোর্ট বলেছে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাদের জন্য নিরাপদতম শহর হচ্ছে কলকাতা, রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। রইল দুর্নীতির কথা, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী থেকে আসামের হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে চারপাশে যত আছে, নারায়ণ রানে, অজিত পাওয়ার থেকে শুরু করে, আপনারা যাদের দুর্নীতিগ্রস্ত বলেন, আপনারা যাদের বিরুদ্ধে সিবিআই করান, বিজেপিতে যোগ দিলে, বিজেপিতে চলে গেলে আর এনডিএতে ঢুকে গেলে তারা সাধু হয়ে যায়। আপনার মুখে দুর্নীতি শোভা পায় না। আর মাটিতে অনুপ্রবেশ, আপনার দায়িত্বে অনুপ্রবেশ রোখার দায়িত্ব, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, বিএসএফ এর মন্ত্রী,
তো আপনি আপনার ব্যর্থতার দায় অন্যর ঘাড়ে চাপাচ্ছেন কেন? আপনার স্টেটমেন্ট স্ববিরোধী, দ্বিচারিতা, আত্মঘাতীমূলক। ঝুপড়ির নেতারা এখন 4 মহলা বাড়িতে থাকে, ঝুপড়ির নেতারা এখন 4 মহলা বাড়িতে থাকে। এটা বলতে গেলে তো বহু বিজেপি নেতার বা অমুক নেতার গোটা বিষয়টা নিয়েই অভিযোগ সামনে আনতে হয়। প্রথম কথা হচ্ছে, কেউ যদি পরিশ্রম করে, কাজ করে, চাকরি করে, ব্যবসা করে আস্তে আস্তে কাঁচা বাড়ি পাকা করেন, একতলা বাড়ি দোতলা করেন, তাতে এত গাত্রদাহ কিসে? আপনারা তো দেখার বিষয় হচ্ছে ওটা নীতিগতভাবে হচ্ছে না দুর্নীতি আছে। তো দুর্নীতি নিয়ে বিজেপি কি বলবে? যে একের পর এক দুর্নীতির অভিযোগ তো বিজেপি নেতাদের নামেই রয়েছে। বিজেপি যাদের দুর্নীতিগ্রস্ত বলতো, বিজেপি যাদের ভিডিও ছাড়তো, বিজেপি যাদের বিরুদ্ধে সিবিআইডি লাগাতো, তারাই তো বিজেপিতে গিয়ে বসে রয়েছে। ফলে অমিত শাহ বাংলায় কোনো বিজেপির ঠাঁই নেই বুঝতে পেরে মরিয়া হয়ে বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন। একটা আমার কোশ্চেন আছে, সেটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি বলেছেন কোট আনকোট হাইকোর্ট কোমরে দড়ি বেঁধে টাকা আদায় করতে হবে, এই মুখ্যমন্ত্রীর যোগ্যতা নিয়ে বিচার ব্যবস্থা নিয়ে কথা বলার মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন। দেখুন, বিচার ব্যবস্থায় থাকাকালীন যিনি অন্য দলের দাঁড়াবার ব্যাপারে রফা করেন, যিনি বিচার ব্যবস্থা থেকে বেরিয়ে সরাসরি একটি দলের প্রার্থী হন, সরকার বিরোধী দলের প্রার্থী হন, ফলে তার রাজনৈতিক উইশলিস্ট তিনি কি করতে চাইছিলেন চেয়ারে বসেও, যেটা আমরা বারবার বলছিলাম, সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে এই ধরনের স্টেটমেন্টে। বিচার ব্যবস্থার মধ্যে কারা ছিলেন এই নিয়ে আমরা যা যা অভিযোগ করতাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যত বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে স্টেটমেন্ট দেবেন, তত প্রমাণিত হবে যে বিচার ব্যবস্থার একাংশের উদ্দেশ্য নিয়ে আমরা যে প্রশ্ন তুলেছিলাম, আমাদের প্রশ্ন একদম সঠিক ছিল। বাকি ওনার রুচির ব্যাপার, আর বাকিটা ভোটের ফল বেরোনোর পর বোঝা যাবে। উনি দেখবেন জনগণ কি বলেন। যে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টরের পদে যে পরীক্ষা স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, এর আগে বিচারপতি, এটা আইনি বিষয়, বিচারাধীন বিষয়, একটা পদক্ষেপ কোর্ট নিয়েছে। তো ফলে যে দপ্তর সরকারের রয়েছে তাদের তরফে তাদের আইনজীবীরা যথাযথভাবে বিষয়টা দেখছেন। এই মুহূর্তে দলের তরফ থেকে কোনো মন্তব্য করবে না। আচ্ছা, আমি একটা যেটা প্রশ্ন করেছিলাম যে মুখ্য সচিবকে যে হলফনামা দিয়েছেন সেটা ব্যর্থ হয়েছে বলে কোর্ট বলেছে, সেখানে বলেছেন যে এবারে যদি শেষবারের মতো জিজ্ঞাসা করলাম, এরপর যদি অবমাননার রুল জারি করতে বাধ্য হবো, মানে যদি দেখা যায়। আমি আবার বললাম যে কোর্ট যেটা বলেছেন এটা কোর্টের বক্তব্য, তার উপর দাঁড়িয়ে দলের এই মুহূর্তে ওই বিষয়ে কোনো বক্তব্য থাকতে পারে না। যার ক্ষেত্রে বলা হচ্ছে মাননীয় মুখ্য সচিব, তিনিও একজন দায়িত্বশীল অফিসার, ফলে তার বক্তব্য কি, তিনি কি জবাব দেবেন, তার আইনজীবীরা তারা যথাসময়ে কোর্টকে তাদের বক্তব্য জানাবেন। এই মুহূর্তে সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা নির্বাচন চলছে, ব্যস্ততা চলছে, সমস্ত কিছু চলছে। নিশ্চয়ই মাননীয় মুখ্য সচিব তার বক্তব্য তিনি বা তার আইনজীবীরা জানাবেন। এই নিয়ে দলের কোনো মন্তব্য এই মুহূর্তে নেই। দিলীপ ঘোষালকে বলছেন যে বামেরা এবং কংগ্রেসও তারা রামের সমর্থনে আসুক, মোদিজির হাত শক্ত করুক এবং তারা যেন অন্যকে ভোট দিয়ে নিজেদের ভোটটা যাতে নষ্ট না করে। দেখুন, আমরা তো বারবার বলেছি যে দিলীপ ঘোষের কথায় আমাদের রাজনৈতিক বিশ্লেষণটাই সঠিক বলে প্রমাণিত হচ্ছে। বিজেপি এখানে কোথায়? বিজেপি যে একটু কিছু ভোট কয়েকটা নির্বাচনে পেয়েছিল, বিজেপির যে কিছু আসন পেয়েছিল, ওগুলো কেন পেয়েছিল? বিজেপির ভোটটা কোথায়? কারণ সিপিএম তার ভোটটা বিজেপিকে দিয়েছে, কংগ্রেস তার ভোটটা বিজেপিকে দিয়েছে। সেই কারণেই বিজেপির ভোট ব্যাংক খানিকটা একটু বড় বলে দেখা যাচ্ছে। বিজেপির নিজস্ব কিচ্ছু ছিল না। তৃণমূলের প্রতি অন্ধ বিরোধিতা থেকে সিপিএম এর লোকেরা, বামেদের লোকেরা বিজেপিকে ভোট দিচ্ছিল, রাম বাম একটা কম্বিনেশন তৈরি করছিল। এটা তো আমরা বারবার বলেছি। তো ফলে দিলীপ ঘোষ যেটা বলছেন তাতে সেটাই প্রমাণিত হয়ে যাচ্ছে যে এখানে এসব গোপন আতাত, বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই, এটা তো আমরা স্লোগান দিয়ে বলছি, বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই।
সিপিএম এর ভোটাররা, বামেদের ভোটাররা বিজেপিকে ভোট দিয়েছেন বলে বিজেপির একটু ভোট বেড়েছিল। আপনারা দেখুন তৃণমূলের ভোট কিন্তু কমেনি, তৃণমূলের ভোটও বেড়েছে। তাহলে বিজেপির ভোটটা পেল কোত্থেকে? কারণ বামেদের ভোটটা কমে গেছে, কংগ্রেসের পার্সেন্টেজ অফ ভোট কমে গেছে, এই ভোটটা ওরা বিজেপিকে দিয়েছিল। তো সেই কারণেই এই জিনিসটা হয়েছিল। মানুষ সেই ভুল ভেঙে গেছে। 21 সালের বিধানসভা নির্বাচন থেকে মানুষ আবার তৃণমূলকেই আরো বেশি করে সমর্থনটা দিচ্ছেন। এত উন্নয়ন, এত পরিষেবা প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি মানুষ পাচ্ছেন, ফলে তৃণমূলের পার্সেন্টেজ অফ ভোট বাড়ছে। যতই কংগ্রেস, সিপিএম বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করুক, বিজেপি সাকসেসফুল হবে না। আর একটা কোশ্চেন দিলীপ ঘোষের মন্তব্য, তিনি বলছেন তৃণমূলের যত পার্টি অফিস আছে সেখানে চোর জোচ্চোর দুর্নীতিবাজরা থাকে, কাটমানি নেওয়া হয়, সিন্ডিকেট করা হয়, ফুটকিবাজি হয়, নির্বাচনের পরে সবকটা। আমি শুধু দিলীপ ঘোষকে মনে করিয়ে দেবো, এই সস্তা রুচিহীন কথাগুলো বলার আগে আপনার পার্টি অফিস থেকে ভিডিও দেখিয়ে শুভেন্দুকে চোর বলা হয়েছিল। দিলীপ ঘোষ, মনে পড়ে? আপনার পার্টি অফিস থেকে ভিডিও দেখিয়ে শুভেন্দুকে চোর বলা হয়েছিল, ক্যামেরার সামনে নিচ্ছে। আপনারা সিবিআই চেয়েছিলেন, গ্রেফতারি চেয়েছিলেন, সিবিআই এফআইআর করলো, শুভেন্দু অধিকারী এফআইআর নেম। তারপরে আজকে সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে শুভেন্দু সুকান্ত জুটি এই দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে তুলে ফেলে দিল। দিলীপ বাবু আটকাতে পারলেন না। ফলে জোচ্চোররা কোথায় গিয়ে ক্ষমতা দেখাচ্ছে, দিলীপ বাবু বিজেপি অফিসগুলোয় যান, খুঁজে পেয়ে যাবেন। পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁসে অভিযোগে সিআইডিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজশেখর মান্না। এডিজি সিআইডিকে নির্দেশ রাজ্যের যে সমস্ত জায়গায় যত এফআইআর আছে একসঙ্গে নিয়ে তদন্ত করতে হবে এবং 22 মে এর মধ্যে রিপোর্ট পেশ করতে হবে। তদন্তের বিষয়ে কোর্ট যা জানিয়েছেন, প্রশাসন নিশ্চয়ই তার পরিপ্রেক্ষিতে তাদের যা বক্তব্য কোর্টের সঙ্গে জানাবেন। এটা একটা কোর্টের রায় বা কোর্টের বক্তব্য, সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং আইনজীবীরা দেখছে, এর বাইরে কোনো মন্তব্য করব না। মুর্শিদাবাদ নিয়ে সচেতন হয়েছে কমিশন, বাড়ানো হচ্ছে আরো ফোর্স, ডোমকল সহ একাধিক জায়গায় বিশেষ নজর রাখা হচ্ছে। তো সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়, তারা যেখানে মনে করবেন, যে জায়গায় মনে করবেন, তারা সেখানে বাহিনী দেবেন। যদি নিরাপত্তার স্বার্থে প্রয়োজন মনে হয় দেবেন, কিন্তু সেটা দেখতে হবে সেই বাহিনী যেন রাজনৈতিকভাবে পরিচালিত না হয়।